নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং যারা এনটিএ নেটের যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা কিন্তু আজকে টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট আইসিটি অ্যাক্রোনিমস নিয়ে আলোচনা করব। এই অ্যাক্রোনিম নিয়ে নিশ্চয়ই তোমাদের আমি আর দ্বিতীয়বার বলবো না, নিশ্চয়ই তোমরা সবাই জানো। অ্যাক্রোনিমস কি? অ্যাক্রোনিমস হচ্ছে একটা দীর্ঘ শব্দকে আমরা তার প্রথম অক্ষরগুলো ব্যবহার করে তাকে একটা শর্ট ফর্ম করে নেব। যেরকম এখানে আইসিটি, এই যে দেখছো আইসিটি, আমি তো শর্ট লিখেছি আইসিটি, কারণ এটা হচ্ছে ইনফরমেশনের আই, কমিউনিকেশনের সি এবং টি এর টেকনোলজি। তো এরকম আইসিটি থেকে প্রায়শই ওই অ্যাক্রোনিমগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং সেই অ্যাক্রোনিমগুলোর সম্বন্ধীয় বহু প্রশ্ন আসে। তাই আমি তোমাদের সামনে টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট আইসিটি টার্ম নিয়ে আসছি। আমি এই আলোচনায় আমি কিন্তু 100টি রাখবো, কিন্তু 100টির মধ্যে টপ 50 অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু রেট পয়েন্ট দেব। কেন আমি 100টি আলোচনা করছি? যাতে তোমাদের একটাও বাদ না যায়, অর্থাৎ যেগুলো বাকিগুলো আলোচনা করব সেগুলো ইম্পর্টেন্ট বাট টপ 50 যাদের মনে হয় যে স্বল্প সময়ের জন্য করতে হবে তাদের জন্য টপ 50, ঠিক আছে? আর যাদের মনে হয় যে আমি একটু বেশি পড়বো বেশি জানবো তাদের জন্য টপ 100। তো একসাথেই থাকবে সব কিছু। তো চলো শুরু করা যাক। দেখো আমরা টপ 100 অ্যাক্রোনিম আমি বললাম যেটা, সেই 100টাকে আমরা মোট 5টি ভাগে একটা হার্ডওয়্যার ভিত্তিক নাম করেছি। অর্থাৎ আমরা জানি যে কম্পিউটারের বিভিন্ন অংশ থাকে। হার্ডওয়্যার মানে যেগুলো ফিজিক্যাল, যেগুলো আমরা টাচ করতে পারি, ওই রিলেটেড কিছু টার্ম রয়েছে। তাছাড়া সফটওয়্যার, যেটা আমরা বলতে পারি যেরকম আমাদের হিউম্যান বডি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি আমাদের ভেতরে মেকানিজমগুলো সফটওয়্যার। ওকে, তাছাড়া আমরা এই সফটওয়্যার ভিত্তিকও টার্ম পড়বো। এছাড়া ফাইল ফরম্যাট রয়েছে, ফাইল ফরম্যাটেরও বিভিন্ন রকম অ্যাক্রোনিম হয়, সেগুলো নিয়েও আলোচনা করব। তারপরে ইন্টারনেট থেকেও আলোচনা করব এবং টেকনিক্যাল থেকে। তো চলো এক একটা করে শুরু করা যাক। প্রথমে আসি হার্ডওয়্যার ভিত্তিক। দেখো হার্ডওয়্যারে প্রথমে কি আছে, দেখো এডিসি। এই এডিসি কি? এডিসির ফুল ফর্ম হচ্ছে, দেখতেই পাচ্ছ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটালে করবে। দেখবে আমাদের বিশেষ করে যেগুলো কম্পিউটার মনিটর সেগুলো কিন্তু অ্যানালগ হয়ে থাকে। আর এই অ্যানালগের মাধ্যমে কিন্তু আমরা টিভির মতো, যে আমরা টিভিতে যেরকম চ্যানেল আসে বা কিন্তু আমরা ডিভিডি প্লেয়ার চালাই, ওটা কিন্তু ডিজিটালে হয়। তো ওটার জন্য একটা কনভার্টার লাগে, যেকে শর্ট ফর্মে বলা হয়ে থাকে এডিসি। ওকে, আর সেটার ফুল ফর্ম হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটাল হবে। এবারে বলছে এ কমন ইউজ ফর অ্যান এডিসি ইজ কনভার্ট অ্যানালগ ভিডিও টু ডিজিটাল ফর্ম, যেটা বললাম, অর্থাৎ অ্যানালগ থেকে ভিডিওকে ডিজিটাল ফর্মে নিয়ে যাবে। আমি তোমাদেরকে এগুলোকে বিস্তৃত কেন আলোচনা করছি? দেখো এই শর্ট ফর্মটার ফুল ফর্ম জানলে হবে না, এদের সম্পর্কে বিস্তৃত জানতে হবে, কারণ এদের ভিত্তিক প্রশ্ন আসছে। এনটিএ নেটের যে প্রশ্নের প্যাটার্নটা এখন চেঞ্জ হয়েছে, যে শর্ট ফর্মটার শুধুমাত্র তার ফুল ফর্ম জানলে হবে না, সেটার এই যে পয়েন্টগুলো যেগুলো আলোচনা করছি সেই অপশানগুলো থাকবে, সেখানে তোমাকে বুঝতে হবে যে এডিসির এটা কোনটা রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তো দেখো এই যে ডিসি, এই যে আমরা লাস্টে যে ডিসিটাকে ইউজ করছি, এটাকে অনেক সময় এডিসি হতো, এখানে এটা একটা মিস হয়ে গেছে, এডিসি। অর্থাৎ এডিসিটাকে আবার অনেক সময় বলা হয়ে থাকে অ্যাপেল ডিসপ্লে কানেক্টর। অ্যাপেল ডিসপ্লে কানেক্টর অর্থাৎ অ্যাপেল নিশ্চয়ই জানো, এক ধরনের কম্পিউটার বললে ভুল হবে, পিসি, ল্যাপটপও হয়ে থাকে, হুইচ ওয়াজ প্রপ্রাইটারি ভিডিও কানেক্টর ডেভেলপড বাই অ্যাপেল, যেটা মেনলি এডিসি এটা ডেভেলপ কারা করেছিল? অ্যাপেলরা করেছিল। তাহলে অ্যাপেলের দুটো পেলাম, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আরেকটা হচ্ছে অ্যাপেল ডিসপ্লে কানেক্টর। এখানে আরও কিছু তথ্য রয়েছে, তার মধ্যে আমি সব কিছু পড়তে বলবো না, তবে বলবো এই অংশটা পড়তে। অ্যাপেল যে ব্যবহার করছিল এই যে এডিসিকে, তারা কিন্তু 2004 সালে এটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে? এবং তারপরে তারা ব্যবহার করতে থাকে ডিভিআই কানেকশন। মনে থাকবে? ভেরি গুড, নেক্সট চাই। দ্বিতীয়, দেখো এটা রেড, মানে এটা আমার টপ 50-এর মধ্যে প্রথম চলে আসছে। রেড মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ALU, পুরো ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। মনে থাকবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো অ্যারিথমেটিক নিশ্চয়ই বুঝতে পারছো যে গাণিতিক কিছু ঘটনা ঘটবে। দেখো ALU ইজ অ্যান ইন্টিগ্রেটেড সার্কিট, এটা কিন্তু একটা সার্কিট এবং যেটা কোথায় থাকে? সিপিইউ এর মধ্যে। সিপিইউ মনে আছে? সিপিইউ কি বলো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর জিপিইউ হচ্ছে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। এই দুটোর মধ্যে আমাদের কোনটা থাকে? ALU। প্রশ্ন আসতে পারে যে ALU কার মধ্যে থাকে?
সিপিইউর মধ্যে থাকতে পারে, জিপিইউর মধ্যে থাকতে পারে। তো এর কাজ কি? দ্যাট পারফর্মস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশন, অর্থাৎ অ্যারিথমেটিক এবং লজিক যে সমস্ত গাণিতিক সব কর্মকাণ্ড হয়ে থাকে, এটা এই পার্টিকুলার ইন্টিগ্রেটেড সার্কিট যার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা করে থাকে। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন কি করতে পারে তারা? দেখো, এই যে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, শিফটিং অপারেশন, এগুলো সব লজিক্যাল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ঠিক আছে, এবং সেগুলোর দ্বারা আমরা সলভ করতে পারি। তোমরা নিশ্চয়ই এক্সেলে কাজ করেছো। এক্সেল যখন যারা তোমরা বেসিক কম্পিউটার শেখো, প্রথমে কিন্তু নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট শেখানো হয়। এক্সেলে দেখবে আমরা এইরকম সূত্র ইউজ করতাম, ওই অ্যান্ড দিয়ে সূত্র, অর দিয়ে সূত্র, এক্সো আর দিয়ে সূত্র, নট দিয়ে সূত্র, এগুলো হতো অপারেশন কোডিং। এগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতাম। ক্লিয়ার? তো দেখো, এই সব মেনলি এই কয়েকটা জিনিসগুলোকে হয়ে থাকে। তবে একটা জিনিস বুঝতে হবে যে এএলইউতে কোনটা পসিবল হয়, কোনটা হয় না। এই এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক সমাধান করতে পারে কি নাম্বারের? দেখো, হোল নাম্বার। হোল নাম্বার মানে কি? যেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে। মানে অর্থাৎ আমি যদি বললাম 50, 50 কিন্তু একটা হোল নাম্বার। এটা 50 -50ও হতে পারে, +50ও হতে পারে। কিন্তু অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা করতে পারে, অর্থাৎ 5.0, ঠিক আছে, +10 ধরো 5, এর যে ক্যালকুলেশনটা অ্যারিথমেটিক লজিক ইউনিট করতে পারে, কারণ তারা পয়েন্ট যদি থাকে, এটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের, লজিক্যাল ইউনিটের তার আয়ত্তের বাইরে। ক্লিয়ার? নেক্সট যাচ্ছি এপিইউ। এপিইউ কি? এর ফুল ফর্ম হচ্ছে অ্যাক্সেলারেটেড প্রসেসিং ইউনিট। মনে থাকবে, অ্যাক্সেলারেটেড প্রসেসিং ইউনিট। দেখো, এপিইউ ইজ এ প্রসেসর। এটা কি? একটা প্রসেসর। আমরা জানি কম্পিউটারের মধ্যে প্রসেসর থাকে, আমাদের যে স্মার্টফোন ইউজ করি তার মধ্যেও প্রসেসর থাকে, তাই না? দেখবে কার হয়তো আমরা জানি যে কার হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর, কারোর হচ্ছে আমরা জানি যে নতুন করে এসেছে যে সমস্ত, বিশেষ করে বলো এইগুলো কী নামগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াটেক, তাই না? তারপরে আবার স্যামসুং যারা ইউজ করে তারা হচ্ছে এক্সিনোস, ঠিক আছে? আমাদের মোবাইলেও এরকম প্রসেসর আছে, তাই না? তো কম্পিউটারেও এরকম প্রসেসর হয়ে থাকে। দেখো, এখানে এটাও এই এপিইউটা কোথায় থাকে? এটা সিপিইউতেও থাকে এবং জিপিইউতে থাকে, এবং মেনলি একটা সিঙ্গেল চিপের মধ্যে এই এপিইউটা থাকে। এই যে এপিইউ এর এই যে নামটা, এটা মেনলি এএমডি করেছে। এএমডি নিশ্চয়ই জানো, রিসেন্টলি বাজারে আগে কিন্তু ইন্টেলের কম্পিউটার বেশি ছাইয়ে যেত প্রসেসর হিসাবে, কিন্তু এখন কিন্তু এএমডি এসে গেছে। এএমডি হচ্ছে দেখবে রাইজেন 3, রাইজেন 5, এই এপিইউটাকে মেনলি তারা কিন্তু কয়েন করে, তারা কিন্তু এটাকে সৃষ্টি করে, কারা? এএমডিরা। এবং যেটা জানুয়ারি মাসে 2011 সালে, আমি যেটা বললাম রিসেন্টলি, কিন্তু ইন্টেল কিন্তু বহু আগে থেকে আমাদের বাজারে ছেয়ে রয়েছে। ইন্টেল কিন্তু রিসেন্ট আপগ্রেডেশন হয়েছে। দেখো, হোয়াইল ইন্টেল প্রসেসর আর নট কল্ড এপিইউ, ইন্টেল প্রসেসরকে কি বলা হয় না? এপিইউ প্রসেসর বলা হয় না। মডেল ইন্টেল আর্কিটেকচার সাচেজ, তবে আসলে আমরা কি বললাম যে এই প্রসেসরটা সিপিইউ এবং জিপিইউ এর মধ্যে থাকে। মানে আমরা ইন্টেলের প্রসেসরে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে সেখানে গ্রাফিক থাকতো না, গ্রাফিক কার্ড থাকতো না। এটা এএমডির যে প্রসেসরটা, তারা কিন্তু একটা হাইব্রিড এলো। তারা যেটা মেন, যেটা একটা প্রসেসরের সাথে গ্রাফিক যে আমরা যে ডিসপ্লে দেখি, ওটার গ্রাফিক্যাল যে বিউটিটাকে তারা এনহ্যান্স করে দিয়েছিল, কারণ এই এপিইউ এর মাধ্যমে। যেটা ইন্টেল করেছিল না, ইন্টেলের ছিলই না, কিন্তু রিসেন্টলি কিছু তারা প্রসেসর বার করছে, যেরকম হচ্ছে স্যান্ডি ব্রিজ। মনে রাখবে কোন বলছি, স্যান্ডি ব্রিজ, ইভি ব্রিজ, এই সমস্ত তারা যে রিসেন্ট যে আপগ্রেডেশন করিয়েছে, এই দুটো নাম বললাম। স্যান্ডি ব্রিজ হচ্ছে একটা, এবং ইভি ব্রিজ। এখানে তারা ইন্টিগ্রেটেড সিপিইউ এবং ইন্টিগ্রেটেড জিপিইউ তারা কিন্তু ব্যবহার করছে। বুঝতে পেরেছো? ইন্টিগ্রেটেড সিপিইউ এবং জিপিইউ একসাথে করছে। কারা করছে? ইন্টেল। এটা কিন্তু রিসেন্ট করছে তারা। এবারে এই যে চিপগুলো যেগুলো আমরা ইন্টেলে পাচ্ছি, তারা কিন্তু এএমডি বা এপিইউর নাম বলা হয় না, তারা কিন্তু এপিইউ নয়। এপিইউ মেনলি ফর এএমডি। এদেরকে বলা হতো হাইব্রিড প্রসেসর, অর্থাৎ ইন্টেল প্রসেসরে যেগুলো রয়েছে সেগুলোকে হাইব্রিড প্রসেসর বলা হবে। ঠিক আছে? এবারে আছে সিসিডি। সিসিডি কি? চার্জড কাপলড ডিভাইস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সিসিডি মানে হচ্ছে চার্জড কাপলড ডিভাইস। এটা কি করে? এগুলো হচ্ছে সেন্সর ইউজড ইন ডিজিটাল ক্যামেরা অ্যান্ড ভিডিও ক্যামেরা।
আমরা যে মোবাইলে যে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করছি বা আমরা যে ক্যামেরা ডিজিটাল ক্যামেরা যে আমরা বাজারে পাই, অর্থাৎ সেই ডিজিটাল ক্যামেরা ভিডিও ক্যামেরাগুলির মধ্যে এগুলোর মধ্যে যে সেন্সার থাকে, সেই সেন্সারটার একটি বড় একটা উপাদান হচ্ছে এই সিসিডি। ঠিক আছে, এগুলো কি করে দেখবে, আমরা তো পিকচার ক্যাপচার করি যা স্টিল ইমেজ, কিন্তু সিসিডি কি করে, চার্জড করে এবং যেখানে অসংখ্য ইমেজগুলোকে একসাথে কিন্তু ওরা ক্যাপচার করতে পারে। আর ওরা হচ্ছে মুভিং ইমেজটাকে ক্যাপচার করে। দেখো কি বলছে, সিসিডি কি করে, ক্যাপচারস লাইট। সিসিডি কিন্তু কোনো মানুষকে ছবি ক্যাপচার করে না, ও শুধু লাইট ক্যাপচার করে অ্যান্ড কনভার্টস ইট টু ডিজিটাল ডাটা, এবং সেটাকে কনভার্ট করে ডিজিটাল ডাটাতে। মনে থাকবে, দেখো আমি কিন্তু এগুলোকে রেট করিনি যে এটা মোস্ট ইম্পর্টেন্ট টপ 50-র মধ্যে আসছে না, কিন্তু এটি কিন্তু কনফার্ম যে জাস্ট 1 মিনিট। সো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে এটা মেনলি কোথায় ব্যবহার হয়ে থাকে, মোটামুটি এটা ব্যবহার হয়ে থাকে ক্যামেরাতে, ডিজিটাল ক্যামেরাতে, হয়েছে, আমরা ডিএসএলআর ক্যামেরা বলি। তো এই সমস্ত ক্যামেরাতে এই সিসিডি ব্যবহার করা হয়ে থাকে। তো সিসিডি ইজ অফেন কনসিডার ডিজিটাল ভার্সন অফ ফিল্ম। তো এটাকে বলা হয়, কি বলা হয় মনে রাখবে, ডিজিটাল ভার্সন অফ ফিল্ম, অর্থাৎ ফিল্মের ডিজিটাল ভার্সন হচ্ছে সিসিডি। দেখো এখানে আরও অনেক কিছু রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তবে যে এই যে সেন্সারের কথা বলছিলাম, এই সেন্সারের সব থেকে হাই হচ্ছে এই 3 সিসিডি। ঠিক আছে, এগুলো দেখবে যে যেখানে তারা রেড কোন লাইট ক্যাপচার করতে পারে, রেড, গ্রিন এবং ব্লু হিউজ। ঠিক আছে, এটা হচ্ছে খুব আপগ্রেডেড একটা সেন্সার। ক্লিয়ার, মনে থাকবে। নেক্সট এবার হচ্ছে ক্যাট-5, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাট-5 কি, যাকে শর্টে বলা হয় ক্যাটেগরি, যার শর্ট নাম হচ্ছে ক্যাট-5, কিন্তু যার ফুল নেম হচ্ছে ক্যাটেগরি 5। এটা কি, এটা ইথারনেট কেবল। ইথারনেট কেবল কি নিশ্চয়ই তোমরা দেখে থাকবে, যারা কলেজে বা যারা বিভিন্ন ইনস্টিটিউশনে থাকো, দেখবে ওখানে যে কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে কানেকশন দেওয়া হয়, ঠিক আছে, ওটা একটা লাইনের মাধ্যমে গিয়ে এবং যেটা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারের পেছনে ঢোকানো হয়, ওটাকে বলা হয় ইথারনেট কেবল। ঠিক আছে, ইথারনেট কেবল। এবারে তার বিভিন্ন রকম ওটার ক্যাটেগরি রয়েছে, তবে ক্যাট-5 হচ্ছে তাদের মধ্যে একটি ভালো ক্যাটেগরি। দেখো কি বলছে, ইট সাপোর্টস ডাটা ট্রান্সফার রেটস আপ টু 100 Mbps, মানে সেকেন্ডে 100 MB থেকে 12.5 মেগাবাইটস, অর্থাৎ একেবারে মানে 100 থেকে 12.5 মেগাবাইটস পার সেকেন্ড তারা কিন্তু স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, যেটাকে 100 হচ্ছে এমবিতে আর মেগাবাইটে হচ্ছে, মেগাবাইট সেম, ওটাকে ওরা একটা শর্ট ফর্ম করে দিয়েছে, পার সেকেন্ডে তারা কিন্তু করতে পারে। ক্যাট-5 কেবল অপারেট অ্যাট 100 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি। তাহলে মনে রাখতে হবে এগুলো 100 MBP পার সেকেন্ড এবং 100 মেগাহার্জ পার ফ্রিকোয়েন্সি। এবং যেটা কত বড় হতে পারে, দেখো এই ইথারনেট কেবলগুলো খুব বড় হয় না, তবেও এটা একটা সেক্টরের মধ্যে একটা, আমরা জানি যে LAN ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে এটা ব্যবহার হয়ে থাকে। এটা 100 মিটারের মতো বড় হতে পারে, এর থেকে বেশি করলে কিন্তু কানেকশনের যে স্পিডগুলো কমে যায় এবং এগুলো রীতিমতো বড় করা হয় না। ঠিক আছে, ক্যাট-5 কেবল কিন্তু 100 মিটারের মধ্যে হয়। তাহলে এই কয়েকটা পয়েন্ট মাথায় ঢোকা রাখতে হবে, কারণ অপশনে দিয়ে দিল যে এদের মধ্যে কোনটি নয়। ঠিক আছে, তারপর দেখো ইচ ক্যাট-5 কেবল হ্যাজ 8 ইন্টারনাল এয়ার্স। মনে রাখবে যে ক্যাট-5 ক্যাটাগরির যে কেবিলে কটি ওয়্যার থাকে, দেখবে আমরা যখন ঘরে যে বিদ্যুতের যে তারগুলো যখন কাটি, দেখবে ওর ভিতরে সরু সরু তামার লাইন থাকে, অনেকগুলো থাকে। তো এখানে ইথারনেট কেবিলে ওখানে মোট কতগুলি ওয়্যার থাকবে, 8টি, এবং তার মধ্যে মানে কেমন থাকবে, তারা দুটো করে টুইস্টেড থাকবে। ঠিক আছে, মানে 8টা দুটো করে বাইন্ড থাকবে, টোটাল 8টি হচ্ছে। তো ক্যাটেগরি 5 কেবল ওয়্যার কমনলি ইউজড কোথায় ব্যবহার করা হতো, ক্রিয়েটিং লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখো যেটা আমি বলছিলাম যে LAN ল্যানে বেশি ব্যবহার করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কস ইন দ্য নেট 1990s, অর্থাৎ 1990 থেকে এবং আর্লি 2000 সেঞ্চুরিতে ব্যবহার করা হতো। তবে 2001 সালে এই নতুন কেবিল আসে 5E কেবিল, যেটা তার থেকেও বেশি 1000 বেশি গিগাবাইট ইথারনেট তারা কিন্তু কানেকশন দিতে পারে, অর্থাৎ তারা অধিক স্পিড তারা। ঠিক আছে, তো আজকে সব থেকে যেটা ব্যবহার হয়ে থাকে ক্যাট-5, এখন নাম পাল্টে যেটা নতুন হয়েছে ক্যাট-5-এর জায়গায় ক্যাট-5E কেবল। ঠিক আছে, এটা সব থেকে বেশি ব্যবহার করা যায়। ক্লিয়ার। নেক্সট CISC, দেখো এর পুরো ফর্ম হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। কমপ্লেক্স ইনস্ট্রাকশন, কমপ্লেক্স মানে জটিল, ইনস্ট্রাকশন মানে নির্দেশ, সেট কম্পিউটিং। তো এটা কোথায় থাকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসরের
আমরা জানি যে আরেকটা প্রসেসর থাকে যেটার নাম হচ্ছে মাইক্রো প্রসেসর, ওটা একটা মাইক্রো প্রসেসরের ডিজাইন। তো এটা একটা অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট নয়, এটা একটা ডিজাইন, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। এটা কি করে বলতে দেখো, এটা হচ্ছে এমন একটা আর্কিটেকচার কন্টেন্টস এ লার্জ সেট অফ কম্পিউটার ইনস্ট্রাকশন, যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশনকে সে আবদ্ধ করে রাখে, দ্যাট রেঞ্জ ফ্রম ভেরি সিম্পল টু এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড স্পেশালাইজড। এইসব ইনস্ট্রাকশনগুলোকে সে কিন্তু কম্বাইন করে রাখে। বোঝা গেছে সিআইএসসি। নেক্সট হচ্ছে ড্যাশ ডিএএস। এটা কি ডাইরেক্ট অ্যাটাচ স্টোরেজ, ডাইরেক্ট অ্যাটাচ স্টোরেজ, ডিএসির শর্ট ফর্ম, যেটা ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট অ্যাটাচ স্টোরেজ। বোঝা থাকবে। ডিএএস রেফার্স টু এনি স্টোরেজ ডিভাইস, এটা যে কোনো স্টোরেজ হতে পারে, ডিভাইস হতে পারে। স্টোরেজ মানে আমাদের যে মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, তাই না, কানেক্টেড ডাইরেক্টলি টু এ কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটারের সাথে ডাইরেক্টলি ওটাকে লিঙ্ক আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে কম্পিউটারের ভেতরে ডাইরেক্টলি কী কী লিঙ্ক থাকে, দেখো একটা কম্পিউটারের ভেতরে হার্ড ডিস্ক থাকে, এবং রিসেন্টলি এই হার্ড ডিস্কের একটা রিসেন্ট ভার্সান, একটা মডারেট ভার্সান হচ্ছে এসএসডি, খুব ব্যবহার হচ্ছে। এটাকেও ব্যবহার, এটা কিন্তু ডাইরেক্টলি অপটিক্যাল ড্রাইভস, এগুলো কিন্তু ডাইরেক্টলি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এছাড়া বাইরের কোনগুলো থাকে, যেরকম আমরা মোডেম ঢোকাই, আমরা কিন্তু কি ইউএসবি, আমরা ডাটা কেবিল ঢোকাই, তাই না, আমাদের মোবাইল ঢোকানোর জন্য। এছাড়া আমরা পেন ড্রাইভ ঢোকাই, এগুলো কিন্তু একটা হচ্ছে ডাইরেক্ট নয়, ওটা হচ্ছে বাইরে থেকে করা হচ্ছে, ডাইরেক্টলি এগুলো থাকে। হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো বাকিগুলো দেখে নেবে। নেক্সট দেখো ডিডিআর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি এটা থেকে প্রায়শই প্রশ্ন আসে। ডিডিআর ভিভিআই, দেখো এর মানে কি, ডাবল ডাটা রোড ডাটা রেট, অর্থাৎ যে ডাটার যে রেটিংটা সেটাকে ডাবল করা হচ্ছে। এটা অনেকটাই ইমপ্রুভ এখন মানে ডিডিআর জায়গা থেকে অনেক ডিডিআর 1, 2, 3, 4 করে চলছে, এখন 4-এ আমরা রয়েছি, ডিডিআর 4। দেখো ইট ইজ অ্যান অ্যাডভান্সড ভার্সন অফ এইচডি র্যাম, অর্থাৎ এইচডি র্যামের একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে এই ডিডিআর। ওকে, এটা হচ্ছে এক প্রকারের টাইপ অফ কম্পিউটার মেমোরি। ডিডিআর এইচডি র্যাম সামটাইমস কল্ড, এটা আগে নাম ছিল এইচডি র্যাম 2, এবং যেটা কি করতে পারতো, ট্রান্সফার টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ রেগুলার এইচডি র্যাম চিপস, অর্থাৎ রেগুলার এইচডি র্যাম থেকে এই প্রথমে এইচডি র্যাম 2 এলো, যেটা ছিল তার থেকে ফাস্ট। এবার যখন ডিডিআর এলো, যেন তার থেকে আরও বেশি বাড়তে লাগলো। দেখো কি বলছে, দ্য এফিসিয়েন্ট অপারেশন অফ ডিডিআর এইচডি র্যাম, ঠিক আছে। দেখো এটা কিন্তু ডিডিআর এইচডি র্যাম, একে একটা আলাদা নাম হয়ে দিয়ে গেলো যে এইচডি র্যাম 2, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু ডিডিআর, ফার্স্ট ডিডিআর ছিল। তো ডিডিআর এইচডি র্যাম মেক্স দ্য মেমোরি গ্রেট ফর নোটবুক কম্পিউটার্স। দেখো বিশেষ করে নোটবুক কম্পিউটারগুলো, যেগুলো আমরা ল্যাপটপ ব্যবহার করি এবং যেগুলো আমরা বিশেষত এই টিচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, নোটবুকের ক্ষেত্রে, তো এগুলোতে কম পাওয়ার কনজিউম করার কোনো উপাদান ঢোকাতে হতো। আমরা দেখো এত বড় একটা পিসিকে আমরা হাতে নিয়ে তো ঘুরতে পারবো না, তাই ল্যাপটপের মতো ছোটো ছোটো জিনিস করা হচ্ছে। তো এর জন্য তাকে দেখতেও হবে যে এত বড় ব্যাটারিও তো লাগানো যাবে না, কারণ আমরা জানি যে পিসিগুলো তার জন্য একটা ইউপিএস লাগে, তার জন্য ইলেকট্রিক বড় কানেকশন লাগে। তো এখানে দেখো একটা ব্যাটারির মাধ্যমে সব কিছু হচ্ছে, তাই ব্যাটারিকে তো শুষে নেওয়ার ক্ষমতা থাকবে, কারণ যদি এলিমেন্টগুলো বড় হয় এবং ম্যাগনিফিসেন্ট হয়। তাই ডিডিআর কি করলো, সবগুলোকে ছোট কনসাইজড করলো। তবে রিসেন্ট জেনারেশন যেটা বলছিলাম যে DDR4 ইজ দ্য 4th জেনারেশন অফ ডিডিআর র্যাম, ঠিক আছে। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড কত সালে, 2014 সালে করা হয়েছিল, দো ইট ডিড নট গেন ওয়াইড স্প্রেড অ্যাডপ্টেড আনটিল 2016। যদিও 2016 অবধি এটার কিন্তু বেশি প্রচলন ঘটেছিল, 2016-র পর থেকে এটা র্যাম্পেন্টলি হতে থাকে, ক্লিয়ার। এবারে দেখো 9 মিস করে গেছে, ঠিক আছে হোক। ইসিসিসি, দেখো ইসিসির ফুল ফর্ম হচ্ছে এরর কারেকশন কোড, এটাও একটা গুরুত্বপূর্ণ। দেখো এরর কারেকশন কোড কি, ইটস ইউজ টু ভেরিফাই ডাটা ট্রান্সমিশন বাই লোকেটিং অ্যান্ড কারেকশন ট্রান্সমিশন এরর। দেখো আমরা যখন ডাটা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যখন নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে ফাইলটা কোরাপ্ট হয়ে গেছে, যেখানে নিচ্ছি যে ওই ডাইরেক্টরিটা আদৌ নেই, তখন দেখবে ওখানে ক্যান্সেল বা ওরা একটা মেসেজ পুট দেখাবে যে ক্যান নট কপি বা ক্যান নট পেস্ট। তো এই যে মেসেজটা যে উঠছে, এটা কী করে, এরর কারেকশন কোড, এটা ফিজিক্যালি থাকে, হার্ডওয়্যারের মধ্যে থাকে। ইট ইজ কমনলি ইউজ, এটা ব্যবহার কোথায় করা হয়ে থাকে, র্যামে করা হয়ে থাকে, র্যামের চিপের মধ্যে থাকে। এখানে এই যে আমরা দেখলাম যে দেখো এই যে ইনক্লুড ফরওয়ার্ড এরর কারেকশন, এগুলো কিন্তু হচ্ছে কার কাজ, এটা এরর ইসিসি, যেটা মেনলি কোথায় থাকে, মাথায় রাখতে হবে যে র্যাম চিপের মধ্যে থাকে। প্রশ্ন আসতে পারে যে র্যাম চিপের মধ্যে কোনটি আছে, অনেকগুলো অপশন দিল, তার মধ্যে ইসিসি রাখলো, তাহলে ইসিসি হবে। নেক্সট
11 দেখো HSA, HSA ফুল ফর্ম কি? হিট সিঙ্ক অ্যান্ড ফ্যান, হিট সিঙ্ক অ্যান্ড ফ্যান, হিট সিঙ্ক অ্যান্ড ফ্যান। দেখো নিয়ারলি অল কম্পিউটার্স হ্যাভ হিট সিঙ্কস। তোমরা নিশ্চয়ই জানো, দেখবে কম্পিউটারে বা ল্যাপটপে ওদের যে মেন যে মাদারবোর্ডের উপরে একটা ফ্যান থাকে, ওই ফ্যানটাকে বলা হচ্ছে হিট সিঙ্ক অ্যান্ড ফ্যান। তো এটা কী করে মেনলি? হুইচ কিপ দ্য সিপিইউ কুল, সিপিইউটাকে ঠান্ডা রাখে। দেখবে ল্যাপটপেও দেখবে একটা মনে হচ্ছে ফ্যান চলছে ভেতরে, তাই না? ইতিমধ্যেও আমার মনে হচ্ছে যেন ফ্যান চলছে আমি যখন তোমাদের পড়াচ্ছি। দেখো বাট সামটাইমস দ্য হিট সিঙ্ক ইটসেলফ ক্যান বিকাম টু হট। এমনকি এই যে ফ্যানটাও অনেক সময় কিন্তু সেটাও অনেক সময় গরম হয়ে যায়। তো এটা দুটোর প্রতি ক্ষতিকারক। তো অনেক সময় আমরা বলি যে কম্পিউটারটাকে অতি সময় ধরে না চালিয়ে বরং কমিয়ে থেমে থেমে 2 ঘন্টা চালালাম, বন্ধ করলাম, আবার হয়তো বেশি লোড একসাথে অনেকগুলো ফাইল ওপেন না করি। আমরা জানি যখন গেমিং খেলা হয় বা গেমিং করা হয় তখন কিন্তু কম্পিউটারটা আরও বেশি কনজিউম করে পাওয়ার, তখন কিন্তু আরও বেশি হিট হয়ে যায়, তখন HSO হিট হয়ে যায়। নেক্সট দেখো, এবার রয়েছে ICICID। এটা খুব গুরুত্বপূর্ণ। এটার ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড আইডেন্টিফায়ার, ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড আইডেন্টিফায়ার। মাথায় দেখো প্রত্যেকটার সাথে লিঙ্ক রয়েছে। ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড আইডেন্টিফায়ারটা শুধু আইডি রয়েছে। দেখো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখার উপায় হচ্ছে, তোমরা দেখো নিজের মোবাইলে সিম কার্ড থাকে সেটার উপর দেখো। দেখো ICICID ইজ এ ইউনিক নাম্বার অ্যাসাইন টু এ সিম, অর্থাৎ যে কোনো সিমের প্রত্যেকটা সিমের একটা আলাদা একটা আইডেন্টিফাইড নাম্বার রয়েছে, তাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট আইডেন্টিফায়ার নাম্বার। এটা মূলত কোথায় ব্যবহার করা হয়? মোবাইল ফোনে ব্যবহার করা হয়, ঠিক আছে? মনে থাকবে মোবাইল ফোনে যে আমরা যে একটা পার্টিকুলার সিমের উপরে যে নাম্বার দুটো পাই, একটা দেখতে পাচ্ছ এই যে উপরের নাম্বার একটা, আর হচ্ছে নিচের, এই যে নিচের নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দেখতে পাচ্ছ ICICID। এটা প্রত্যেকটার আলাদা হয়, প্রত্যেকটা সিমেরই আলাদা নাম্বার হয়, ঠিক আছে? এটার সাথে একটু মিল আছে কার? IMEI। দেখো প্রত্যেকটা মোবাইলের মধ্যে এই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি থাকে। এবার দুটোর মধ্যে পার্থক্য আমি আসবো। আর ইউনিক আইডিস ফর মোবাইল, এগুলো কোথায় থাকে? মোবাইলে থাকে। যাই হোক, IMEI ইজ অ্যাটাচড টু দ্য হার্ডওয়্যার, অর্থাৎ IMEIটা কোথায় থাকে? হার্ডওয়্যারে। মানে আমরা জানি যে মোবাইলের পেছনে থাকে বা কোনো ল্যাপটপ হতে পারে, কোনো ইলেকট্রনিক ডিভাইসের পেছনে থাকে। অন্যদিকে ICICID, এই যে ICICID ইজ অ্যাসাইন টু এ রিমুভেবল সিম কার্ড, অর্থাৎ যেটা বার করা যায়, কিন্তু এটা একটা জায়গায় ফিক্স থাকে। আমরা জানি সিম কার্ডটাকে বার করতে পারি। তবে একটা জিনিস দেখো, আমরা যখন মোবাইল আমরা খারাপ হয়ে যায় ওটাকে ফেলে দিতে হয়, ওটা সারিয়ে আনা হয়, তারপরেও খারাপ হলে ফেলে দিতে হয়। তো তাহলে EMI বা IMEI যেটা, সেটা কিন্তু আমরা বলি রিট্রাইভেবল, অর্থাৎ যেটা একবারে যখন কাউকে দেওয়া হয়েছে ওটা থাকছে, অর্থাৎ তার পরিবর্তন হয় না। কিন্তু যখন সিম কার্ড যখন আমরা দেখি যে আমরা একটা সিম কার্ড থেকে যখন আরেকটা সিম কার্ডে যাই, ধরো কেউ এয়ারটেল ছিল, কেউ আবার পোর্ট করে জিও চলে গেছে, তখন কিন্তু এই ICICID এটা কিন্তু পরিবর্তন হয়। যদি একটা মোবাইলের মাদারবোর্ড খারাপ হয়ে যায়, মাদারবোর্ডটাকে চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু সেই IMEI সেই একই থাকে, ঠিক আছে? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? ICICID এটা কিন্তু পরিবর্তন হয় কখন? যখন সিমটা আপগ্রেড করা হয়। কি করি? আপগ্রেড করি, ঠিক আছে? কিন্তু IMEI এটা কিন্তু আনচেঞ্জেবল, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। এটা কিন্তু একবার যখন মোবাইল কেনা হয় তার IMEI সেম থাকে, মনে থাকবে। নেক্সট দেখো HDMI, এটাও খুব গুরুত্বপূর্ণ। এর মানে কি? হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। দেখো HDMI ইজ এ ট্রেডমার্ক and brand name for a digital interface used to transmit audio and video data in a single cable। একটা কেবলের মাধ্যমে অডিও এবং ভিডিও পুরোপুরি যায়। অর্থাৎ আমি যখন একটা অ্যানালগ থেকে ডিজিটালে যাব, ঠিক আছে, এখানে সেগুলোর কোনো কথা নেই, কোনো নেই। কারণ যখন একটা জায়গায় ভিডিও আছে, ভিডিও চলছে বা সাউন্ড চলছে, সেটা আরেকটা কোনো একটা ডিভাইসে তার মধ্যে সেই ভিডিও সাউন্ডটাকে চালিত করবে। এখানে মাঝে কোনো অ্যাডাপ্টারের প্রয়োজন নেই, মাঝে কোনো কনভার্টার প্রয়োজন নেই। সেই HDMI লাইন, অর্থাৎ তোমার ল্যাপটপে যদি HDMI পোর্ট থাকে, তোমার যদি ডেস্কটপে বা মনিটরে যদি HDMI পোর্ট থাকে, সেখানে কোনো কানেক্টারের প্রয়োজন নেই। অর্থাৎ ওরা ডাইরেক্টলি কী করবে? ওটা যেরকম এখানে ইমেজ কোয়ালিটি সেখানেও পাঠাবে। HDMI মানে হচ্ছে দেখো হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। দেখতে পেয়েছো তো? বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপরে দেখো, আমি কিন্তু এখানে আর বিস্তৃত আসছি না, তোমরা একটু দেখে নেবে, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তোমাদের আমি এর PDF দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে। দেখো, তারপরে রয়েছে OLED, অর্গানিক লাইট এমিটিং ডায়োড। একে অনেক সময় OLEDও বলা হয়, ঠিক আছে? অর্গানিক লাইট
এমিটিং ডায়োড। এটা কি? ইজ এ টাইপ অফ ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে সিমিলার টু অ্যান এলসিডি, অর্থাৎ এলসিডির মতো এলইডিতেও এরকম একটা ডিসপ্লে থাকে যেটা হচ্ছে ফ্ল্যাট, সমান। এখন তো আবার দেখবে বক্রাকার, আর দেখবে আবার অর্ধবৃত্তাকার, এরকম সব বেরিয়ে গেছে এখন। তো এটা মোটামুটি এটা একটা ফ্ল্যাট স্ক্রিন, মনে থাকবে ফ্ল্যাট স্ক্রিন। ইট ডাজ নট রিকোয়ার এ ব্ল্যাক লাইট। সাধারণত এলইডিতে কি হয়, লাইট থেকে আলো এগুলো ডিসপ্লেতে আসে এবং সেখান থেকে ছবি ভেসে আসে, কিন্তু ওএলইডি এটাতে কোনো ব্যাক লাইট থাকে না। তাহলে কি থাকে? ওএলইডিতে কি থাকে দেখো, অ্যান ওএলইডি প্যানেল লাইটস আপ ইন্ডিভিজুয়াল। এখানে এক্সট্রা কোনো লাইটের প্রয়োজন হয় না, তার একটা প্যানেলেই লাইট রয়েছে। এবং এখানে মোট লাইটের থেকে আমি যেটা বলছিলাম যে এখানে লেয়ার রয়েছে, কটি লেয়ার রয়েছে? 6 লেয়ার রয়েছে। সেই 6 লেয়ার কি কি? প্রথম হচ্ছে সাবস্ট্রেট, 2 হচ্ছে অ্যানোড, কন্ডাকটিভ, এমিসিভ, ক্যাথোড, কভার। এই 6টা হচ্ছে তার একটা বলা যেতে পারে যে লেয়ার। এই লেয়ার থেকে ছবি ভেসে আসে, এখানে কোনো লাইটের কোনো গল্প নেই। আমি এগুলো সম্পর্কে আলোচনা করছি না, যদি কারোর প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, বলবে, সেপারেটলি আলোচনা করে দেবো, ঠিক আছে? আমি তোমাদের গ্রুপে দেবো, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, পিসিবি স্ট্যান্ডস ফর প্রিন্টেড সার্কিট বোর্ড। তাহলে পিসিবি স্ট্যান্ডস ফর প্রিন্টেড সার্কিট বোর্ড। এ পিসিবি ইজ এ থিন বোর্ড মেড অফ ফাইবার গ্লাস, হ্যাঁ, কম্পোজিট অফ এপক্সি ল্যামিনেট ম্যাটেরিয়াল। তো এইগুলো দিয়ে তৈরি হয় কি? পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। কাজ কি দেখো আসি। এটা ব্যবহার করা হয় কোথায়? ডেস্কটপেও ব্যবহার করা হয় এবং ল্যাপটপেও ব্যবহার করা হয়। কি করে? দে সার্ভ অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর মেনি ইন্টারনাল কম্পিউটার কম্পোনেন্টস সাচ এজ ভিডিও কার্ডস, কন্ট্রোল কার্ডস, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডস, এক্সপেনশন কার্ডস। এই কার্ডগুলি তার একটা সম্পূর্ণ কাজ থাকে। এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড, ওখানে প্রিন্টিং করা আছে যে এটার কাজ এটা, ভিডিও কার্ড করবে, কেউ কন্ট্রোলার কাজ করবে, নেটওয়ার্ক ইন্টারফেস কাজ করবে। তো এগুলো ল্যাপটপেও থাকে, ডেস্কটপেও থাকে। তাহলে পিসিবি মনে থাকবে প্রিন্টেড সার্কিট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, পিসিবি আবার যেরকম আমাদের হয়ে থাকে, কারণ তারপর চলে আসে পিসিবি মে অলসো স্ট্যান্ড ফর। আবার পিসিবির আরেকটি নাম রয়েছে যেটাকে বলা হয় প্রসেস কন্ট্রোল ব্লক, মনে থাকবে। নেক্সট চাই পিওই, এটাও গুরুত্বপূর্ণ, যদিও রেট দিইনি কিন্তু এটা গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডস ফর পাওয়ার ওভার ইথারনেট। অর্থাৎ এই যে একটু আগে বোঝাচ্ছিলাম যে ইথারনেট কেবিল, কোথায় বোঝাচ্ছিলাম? ক্যাটাগরি 5 কেবিলে, তাই না? তো দেখবে এই ইথারনেট কেবিলে আমরা জানি যে ইন্টারনেট যাওয়ার জন্য তার একটা কানেকশনের জন্য তার পাওয়ারের প্রয়োজন হয়। বাইরে থেকে কোথাও জ্যাক দিয়ে কোনো বোর্ডটাকে কারেন্ট দিতে হয়, দিয়ে ওইটাকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেই পাওয়ারটার মাধ্যমে যায়। কিন্তু ইথারনেট কেবিলে আগে থেকে ইনবিল্ড পাওয়ার থাকে, যেখানে কোনো মেশিনের প্রয়োজন হয়, লাইনটাই তাকে ঠেলে ঠেলে নিয়ে যায়। দেখো বলছে, দেখো পিওই প্রোভাইডস ইলেকট্রিক্যাল কারেন্ট ওভার দ্য ইথারনেট কানেকশন। অর্থাৎ সেই একটাই কানেকশনের মধ্যে ইলেকট্রিকও আসবে, সাথে তোমার ইন্টারনেটের কানেকশনও আসবে, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? আমি বেশি যাবো না, তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, এটা খুব খুব গুরুত্বপূর্ণ পোস্ট, যাকে বলা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। এটা কি? ইজ এ সিরিজ অফ সিস্টেম। এটা হচ্ছে এ সিরিজ অফ সিস্টেম চেকস, কি করে? চেকস করে, রান বাই কম্পিউটার্স অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস হোয়েন দে আর টার্নড অন। দেখবে যখন আমরা কম্পিউটার খুলি বা মোবাইল খুলি, দেখবে খুব ভেতরে কিছু তার আপডেট হয়ে যাচ্ছে, কিছু তার কাজ করে যাচ্ছে। তো যখন আমরা কিছু খুলছি ডিভাইস, অটোমেটিক্যালি দেখবে সে কোথাও কোনো ইন্টারনেট চেক করে যাচ্ছে, কোথায় তার ব্লুটুথ চেক করে যাচ্ছে, কোথায় তার গুগল ড্রাইভ চেক করে যাচ্ছে। তো অটোমেটিক্যালি এগুলো চেক করে থাকে। তো এটাকে বলা হয় পাওয়ার অন সেলফ টেস্ট। অর্থাৎ মোটামুটি ডিভাইস খুললেই তারা মোটামুটি কাজ করতে থাকবে। তো এটা মোটামুটি সবগুলো থাকে, ম্যাক পিসিতেও থাকে, উইন্ডোজ পিসিও থাকে। তো এই সব জায়গায় আমরা দেখেছি যে এই পোস্ট থাকে। তো পোস্ট আরেকটি টার্ম দেখো, পোস্ট হচ্ছে ইজ অলসো এ ম্যাথড। এটা হচ্ছে একটা পদ্ধতি অফ পাসিং HTML ফ্রম ভেরিয়েবল ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার পেজ। দেখবে এই ধরো আমি নিচে একটা দেখো, আমি একটা ক্রেডিট দিয়েছি, অর্থাৎ আমি এই সমস্ত টার্মগুলি এই জায়গা থেকে আমি একটু তাদের হেল্প নিয়ে আমি তোমাদের সামনে ধরছি, ঠিক আছে? তো আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি না, ডাইরেক্ট ওদের পেজে চলে যাব, বুঝতে পারলে? তো অর্থাৎ এখানে একটা পোস্ট একটা টার্ম ব্যবহার করে ওটাকে আমি হাইপার লিঙ্ক করে দিয়েছি। অর্থাৎ আমি যেই এখানে ক্লিক করব সেই জায়গায় পৌঁছে যাব, বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে PPGA। এর ফুল ফর্ম হচ্ছে প্লাস্টিক পিন গ্রিড অ্যারে। এটাও খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিক পিন গ্রিড অ্যারে কী করে? এটা হচ্ছে একটা টাইপ অফ প্রসেসর ডিজাইন। এটা ফ্যাক্টর, এটা মূলত বিশেষ করে ইন্টেল সেলেরিয়ন যে প্রসেসর হয়ে থাকে
সেই প্রসেসরে ইন্টেলের থাকে কি থাকে প্লাস্টিক পিন গ্রিড অ্যারে। এবার আসছি আরও একটি গুরুত্বপূর্ণ টার্ম, খুব গুরুত্বপূর্ণ, আর কি হচ্ছে SCSI, এর ফুল ফর্ম হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে কি একটা কম্পিউটার ইন্টারফেস ইউজড প্রাইমারিলি ফর হাই স্পিড হার্ড ড্রাইভস। অর্থাৎ SCSI তার মেন কাজ হচ্ছে হার্ড ডিস্ক যেটা থাকে, আমরা যেটা যে হার্ড ড্রাইভ থাকে, সেই হার্ড ড্রাইভটাকে দ্রুত কাজ করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো এই SCSI এটার কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। তো যেরকম হচ্ছে এই যে SCSI 1, SCSI 2, SCSI 3, SCSI যে আলট্রা যেটা বলছে রিসেন্ট SCSI 640। তো এগুলো আমি একটু অ্যাকচুয়ালি দিয়েছি, কারণ হচ্ছে যে প্রথম যখন বানানো হয়েছিল তখন SCSI 1 কেমন ছিল, যেখানে স্পিডটা ছিল 4 MB পার সেকেন্ড। যখন SCSI 2 হলো তখন স্পিডটা হয়ে গেল 5 MBর মতো, মানে একটু বাড়লো। SCSI যখন 3 হলো তার স্পিডটা হয়ে গেল 40 MB পার সেকেন্ড, তখন এটাকে ওয়াইড হয়ে গেল। আবার যখন তার থেকেও বেশি, দেখো এখন 640 MB পার সেকেন্ড হার্ড ড্রাইভের স্পিড হয়ে গেছে, ঠিক আছে। তো তাই জন্য এগুলো ধীরে ধীরে যে তাদের রূপান্তর, প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কোনটি লেটেস্ট, তাহলে কোনটি লেটেস্ট হবে আলট্রা 640 SCSI। নেক্সট দেখো, এবার আসছি SLI, স্কেলেবল লিঙ্ক ইন্টারফেস। স্কেলেবল লিঙ্ক ইন্টারফেস এটা কি? এটা হচ্ছে একটা টেকনোলজি ডেভেলপড বাই এনভিডিয়া। এনভিডিয়া জানো তো, গ্রাফিক্স বলছিলাম না, গ্রাফিক্স কার্ড, বিশেষ করে ইন্টেল যেগুলো হয়ে থাকে, ইন্টেলের যেগুলো যে সব কম্পিউটার হতে পারে বা পিসি হতে পারে, তাদের বাইরে থেকে এক্সট্রা গ্রাফিক কার্ড লাগাতে হয়, আর সেটা মূলত বেশিরভাগ হয়ে থাকে এনভিডিয়া কোম্পানির। এই এনভিডিয়া কোম্পানির দ্বারা টেকনোলজি একটা ইমপ্রুভ করা হয়েছে, যার নাম হচ্ছে স্কেলেবল লিঙ্ক ইন্টারফেস। এটা কি? মাল্টিপল গ্রাফিক্স কার্ডস টু ওয়ার্ক টুগেদার। অর্থাৎ একটা কম্পিউটারে অনেকগুলো গ্রাফিক্স কার্ডটাকে, ধরো এনভিডিয়ার আরও একটা বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, তো দুটোও আমরা গ্রাফিক্স কার্ড, 3টে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারি, ঠিক আছে। তো মাল্টিপল যখন, অর্থাৎ একটার জায়গায় মাল্টিপল ব্যবহার করছি, তখন আমাদের এই পার্টিকুলার স্কেলেবল লিঙ্ক ইন্টারফেসের প্রয়োজন হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট আছে স্মার্ট। এটা কি? সেলফ মনিটরিং অ্যানালিসিস অ্যান্ড রিপোর্টিং টেকনোলজি। সেলফ মনিটরিং, সেলফ মানে নিজে নিজে মনিটর করবে এবং অ্যানালিসিসও করবে এবং সাথে রিপোর্টও করবে। দেখবে আমরা বিশেষ করে যে রিসেন্টলি যে সমস্ত কম্পিউটার বা মোবাইল ফোন দেখেছি, যে ওরা কিন্তু নিজেরা নিয়ে থেকে বলে দেয় যে আপনার আপডেটের প্রয়োজন আছে, আপনার এই জিনিসটাকে অন করা ঠিক হয়নি। তো এগুলো মোবাইল থেকে নিজে থেকেই বা বলে দেয় যে আপনার এটাকে অফ করা উচিত, ব্লিঙ্ক করতে থাকে যে ডাটা বেশি ইউজ হয়ে যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে সেলফ মনিটরিং অ্যানালিসিস রিপোর্টিং টেকনোলজি। এগুলো ব্যবহার করা থাকে। এগুলো কী করার জন্য? ইট ইজ ইউজ টু প্রোটেক্ট অ্যান্ড প্রিভেন্ট এরর, যাতে গন্ডগোল না হয় হার্ড ড্রাইভে। হয়ে থাকলো? তো স্মার্ট টেকনোলজি বেসিক্যালি মনিটরস অ্যান্ড অ্যানালাইজ হার্ড ড্রাইভস। মূলত হার্ড ড্রাইভসটাকে ওটাকে মনিটর করার জন্য স্মার্টটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আসছে SSD। এখনকার দিনে সব থেকে বেশি ব্যবহৃত হয় SSD, সলিড স্টেট ড্রাইভ। যেরকম হার্ড ড্রাইভ হয়ে থাকে, এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। So SSD is a type of mass storage. কি স্টোরেজ? মাস স্টোরেজ, সিমিলার টু হার্ড ডিস্ক ড্রাইভ। তবে ইট সাপোর্টস রিডিং, রাইটিং ডাটা, মেনটেনিং স্টোর ডাটা ইন পারমানেন্ট স্টেট ইভেন উইদাউট পাওয়ার। অর্থাৎ হার্ড ডিস্ক, সেটা কিন্তু যখন ল্যাপটপ বন্ধ বা কম্পিউটার বন্ধ, হার্ড ডিস্ক থেকে তুমি কিছু কিন্তু করতে পারবে, রিকভার করতে পারবে না। কিন্তু এটা কি হচ্ছে, এটা কিন্তু ঘোরার তো কিছু নেই। SSD সলিড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। তো এটা পুরো যেরকম ঢোকানো হয়ে সেরকম অবস্থায় পড়ে রয়েছে, যখন কিছুতে ইনক্লুড করা হবে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। অর্থাৎ সেই জন্যে SSD প্রচুর ফাস্ট, হার্ড ড্রাইভের থেকে প্রচুর ফাস্ট। দেখো বলছে আনলাইক হার্ড ড্রাইভস, SSD ডু নট হ্যাভ এনি মুভিং পার্ট। অর্থাৎ এখানে ঘোরার কোনো জায়গা নেই। অর্থাৎ তোমাকে সুইচ দিতে হবে, ঘোরা শুরু করলো, স্পিড স্লো হলে দেরিতে আসবে। কিন্তু SSD তো অলরেডি ফেলা রয়েছে, মারো চাক করে বেরিয়ে এসছে, তাই না? দেখো, হুইচ ইজ ওয়াই দে আর কল্ড সলিড স্টেট ড্রাইভ। ঠিক আছে, ওকে। দেখো এবার নেক্সট হচ্ছে TFT, থিন ফিল্ম ট্রানজিটর। থিন ফিল্ম ট্রানজিটর এটা কি? দিস ট্রানজিটরস আর ইউজড ইন হাই কোয়ালিটি ফ্ল্যাট প্যানেল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই TFT মূলত আমরা দেখতে পাই কোথায়? LCD মনিটরে। ঠিক আছে, LCD মনিটরে, যেখানে হাই কোয়ালিটি ইমেজের জন্য এই TFT অর্থাৎ থিন ফিল্ম ট্রানজিটর ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বিশেষ করে এগুলো কিন্তু পিক্সেলের কোয়ালিটিটাকে বাড়াতে ব্যবহার করা হয়ে থাকে। TFT, থিন ফিল্ম ট্রানজিটর, বোঝা গেছে? নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিডিও গ্রাফিক্স অ্যারে ফুল ফর্ম। তো
তো এটা কি ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড মনিটর অর ডিসপ্লে ইন্টারফেস ইউজড ইন মোস্ট পিসি। বিশেষ করে পার্সোনাল কম্পিউটার যেগুলো হয়ে থাকে তাদের যে মনিটর বা ডিসপ্লে যেগুলো হয়ে থাকে দেখবে এটা কিন্তু আগে বেশি ব্যবহার হতো। দেখবে যে টিভির মতো বড়, এখন তো সব এলইডি হয়ে গেছে, এই ভিজিএ পিসিতে ব্যবহার করা হতো, ঠিক আছে। তো দেয়ারফর ইফ এ মনিটর ভিজিএ কম্পেটেবল ইট শুড ওয়ার্ক ইন মোস্ট নিউ কম্পিউটার। সো এই ভিজিএ কম্পিউটারটা অধিক মানে রিসেন্টলিও এর মধ্যে কিন্তু এরকম ব্যবহার করা হচ্ছে। তো এদের রেজলিউশন কিন্তু খুব একটা হাই নয়, এটা এইচডি নয়। ভিজিএ মানে হচ্ছে একটা মডারেট পিকচার হবে, ক্লিয়ার। দেখো যেরকম নিচে দিয়েছি যে মোস্ট কমন হচ্ছে এই যে 640 ইন্টু 480, 80 ইন্টু 60, 800 ইন্টু 600 অ্যান্ড 124 786। এগুলো হচ্ছে মোটামুটি, এগুলো হচ্ছে মডারেট কোয়ালিটি। তাই লাস্ট অর্থাৎ এখান থেকে লাস্ট অর্থাৎ আমাদের যেটা হার্ডওয়্যার থেকে দেখো জিআইএফ রাদার, তার ফুল ফর্ম হচ্ছে জিরো ইনসার্শন ফোর্স। ওকে, তো জিআইএফ এটা কি, এই যে সিপিইউ সকেট, সিপিইউর মধ্যে একটা সকেট থাকে, কোথায় মেনলি মাদারবোর্ডে থাকে, দ্যাট অ্যালাউস ফর দ্য সিম্পল রিপ্লেসমেন্ট অন আপগ্রেড দ্য প্রসেসর। অর্থাৎ প্রসেসরটা দেখা যায় ধরো মনে করো একটা সময় চলছিল ধরো উইন্ডোজ এক্সপি, তারপরে এলো উইন্ডোজ i3, উইন্ডোজ i5, i7। এই যে প্রসেসরগুলোকে আমাদের তো দেখো যত দিন যাচ্ছে আপডেট করাতে হয়, না হলে কিন্তু ওরা অনেক সফটওয়্যার সাপোর্ট করে না, আবার কাজ করার সময় প্রচুর স্লো হয়ে যায়, তখন আমাদেরকে আপগ্রেড করাতে হয়। বা সেই প্রসেসরটাকে কোনো কারণের জন্য কোনো কিছু গন্ডগোল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, মোছার জন্য বা তাকে রিপেয়ার করার জন্য তুলতে হয়, খুলতে হয়, তার জন্য একটা পোর্টের প্রয়োজন, যেটাকে বলা হয় জিরো ইনসার্শন ফোর্স, ঠিক আছে। এটা হয়ে থাকে সেই পার্টিকুলার ফেজের জন্য। দেখো এরপরে কিন্তু সফটওয়্যার থেকে চলে আসছে, সফটওয়্যার থেকে তো আমি এগুলো আজকে আলোচনা করছি না, দীর্ঘায়িত হয়ে যাবে, তাই তোমাদের পরবর্তী পার্টে আমি কিন্তু সফটওয়্যার নিয়ে আলোচনা করবো, সফটওয়্যার রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। আমি কিন্তু আবার বলছি 50টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ দেখো হার্ডওয়্যার থেকে যে আমি যেগুলো বললাম 25টা, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 10টি আমি কিন্তু দিয়েছি রেট করে দিয়ে, ক্লিয়ার। তোমরা নিজেদের মতো 10টা পড়তে পারো, বাকিটাও দেখতে পারো। জ্ঞানের পিপাসু থাকলে আমি বলবো সব কটাই পড়ো, কারণ আমরা ভোরেসিয়াস লিডার হতে চাই। আমি চাই বাংলা মাধ্যমে তোমাদের আমি একটা হেল্প এনেছি, চেষ্টা করছি সব কিছু দেওয়ার, বোঝানোর জন্য। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদের আমার 100টা দেবো, তাই তোমরা খুব ভালোভাবে নেটটা কোয়ালিফাই করতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।